বিহারিণী মহলে যতটা বিস্ফোরণ ঘটা ততটা বিস্ফোরণ ঘটল না। অলকানন্দার স্কুলে যাওয়ার ব্যাপারটা বড্ড স্বাভাবিকভাবে নিলেও সকলে কোনো হইচই করলো না, ঝামেলা হলো না। যেন অলকানন্দা পরীক্ষা দিতে যাওয়াটা স্বাভাবিকই। নন্দন মশাইও আজ বাড়িতে নেই, কোথাও একটা গিয়েছেন, তাই বোধহয় লক্ষ্মী দেবীও তার গলা উঁচুতে তুললেন না। আরও একটা কারণ বোধহয় ছিল, সেটা অলকানন্দার অজানাই রইল। স্কুলে দেরি হচ্ছে বিধায় সে শাশুড়ি ও কাকি শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম করে প্রসাদের পাশাপাশি বেরিয়ে গেল। দূর হতে মনময়ূরী বিরস মুখে দেখল বিষয়টা। তার বুক কাঁপে। তার বিয়ে হয়েছে কতদিন হলো, 4 কিংবা 5 মাস, অথচ এ অবধি স্বামীর মন পেল না। একটা মেয়ের কাছে স্বামী তো তার জীবনের সবচেয়ে বড় অলংকার, অথচ তার এই অলংকারেই নড়বড়ে। এই ঘরের কথা কি বাইরের কারো কাছে বলা যায়? নিজের এই গোপন ব্যথায় সে সদা গোপনেই রাখতে হয়। মানুষ জেনে গেলেই যে সমস্যা। অলকানন্দার সাদা আঁচলের ঘোমটাখানা হালকা বাতাসে একটু হেলে দুলে ওঠে। প্রসাদ সেদিকে মুগ্ধ চোখে তাকালো, বিভোর হয়ে বলল, আপনি এত সুন্দর কেন অলকানন্দা? অলকানন্দার ভীষণ অস্বস্তি হলো। যতই হোক, প্রসাদকে সে বড্ড সম্মানের চোখে দেখে। মেয়েটাকে চুপ থাকতে দেখে প্রসাদ হাসল। বুকের মাঝে চেপে রাখা মোটা বইটায় বিজ্ঞ ভঙ্গিতে চোখ বুলিয়ে বলল, সকালে যে কথা বলেছে সে কে ছিল বলুন তো? অলকানন্দা হুট করে সকালে সে পুরুষটার কথা মনে পড়ল। চোখ উল্টিয়ে ঠোঁট বাঁকিয়ে জিজ্ঞেস করলো, কে? প্রসাদ উত্তর দেওয়ার আগে তারা স্কুলের সামনে পৌঁছে যায়। পরিচিত সহকর্মীদের পেয়ে প্রসাদ গম্ভীর মুখে সেখানে এগিয়ে যায়। সে স্কুল আর বাড়িকে কখনোই এক করে না। অলকানন্দা মাথা নত করে নিজের শ্রেণীকক্ষের দিকে এগিয়ে গেল। তাদের গ্রামে খুব অল্প সংখ্যক মেয়েই স্কুলে পড়ে। তার মাঝে ওদের ক্লাসে সবচেয়ে কম, কারণ এতটুকু অবধি কেউ পড়াশোনা করে না। অলকানন্দা ক্লাসে ঢুকতেই সকলের চোখ ছানা বড়া হয়ে গেল। বেশ তাজ্জব দৃষ্টিতে সকলে তার দিকে তাকিয়ে রইল। যে মেয়েটা স্বামীর শোকে ঘরের এক কোণে বসে জীবনকে তুচ্ছ ভাবার কথা, সেই মেয়েটাই কিনা জীবনকে মূল্যবান করতে স্কুলে এসেছে। এর যে আশ্চর্যজনক ঘটনা যে পৃথিবীতে দুটি নেই। সকলকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে অলকানন্দার খানিক অস্বস্তি হলো। সে মাথার কাপড় কিছুটা টেনে নিজের এক মেয়ে সহপাঠীর সঙ্গে গিয়ে বসল। কিন্তু তখনই ঘটল অপ্রকাশিত ঘটনা। অলকানন্দার মেয়ে সহপাঠী তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো, প্রায় নাক মুখ কুঁচকে বলল, ছি ছি নন্দা, তুমি বেধবা মেয়ে মানুষ হয়ে আমার সাথে বসেছ কেন? আক্কেল জ্ঞানকে সব বিসর্জন দিলে নাকি? তোমরা না অশুচি, আমাকে দিলে তো অশুদ্ধ করে। অলকানন্দা সহপাঠীর এমন আচরণে হতবম্ব প্রায় বিস্মিত নয়ন জোড়া দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কিছু বলার ভাষা তার হারিয়ে গেছে যেন। অলকানন্দাকে চুপ থাকতে দেখে মেয়েটা গলার স্বর আরেকটু উঁচু করলো, এখানে দাঁড়িয়ে আছো কেন ভাই? এখান থেকে সরে দাঁড়াও বলছি। কি বিরক্তকর অবস্থা। এবার অলকানন্দার মস্তিষ্কে ব্যাপারটা আয়ত্ত টানলো। ভীষণ অপমানে গা কাটা দিয়ে উঠল অলকানন্দার। চোখ মুখ শক্ত করে বলল, আমি সরব না, এখানেই বসবো প্রতিমা। তোমার ভালো না লাগলে তুমি অন্য কোথাও গিয়ে বসো, যাও। অলকানন্দার শক্ত কণ্ঠের দাপটে প্রতিমা নামের মেয়েটা কিছুটা হোঁচট খেলো, কিন্তু দমে গেল না। বরং এতক্ষণে যতটুকু কোমলতা তার ভেতরে অবশিষ্ট ছিল সেটুকু উড়িয়ে দিয়ে হয়ে উঠল হিংস্র। প্রায় তেড়ে এসে চেঁচিয়ে বলল, তোমার লজ্জা করে না এমন বলতে? কই স্বামী মরেছে তার অসহ্য পালন করবে, তা না, তুমি কিনা আমাকে অশুদ্ধ করে দিয়ে আবার বড় বড় কথা বলছো। এমন মেয়ে মানুষের মুখে থুতু ফেলি। শেষের বাক্যটা অলকানন্দার গায়ে ঘৃণিত অনুভব হতেই সপটে এক চর বসিয়ে দিল মেয়েটার গালে। পুরো রুম তখন স্তব্ধ। এতক্ষণ সকলে চাপা উত্তেজনা নিয়ে এ কাণ্ড দেখলেও এখন সেই উত্তেজনার জায়গায় ধারণ করেছে বিস্ময়। অলকানন্দার চোখে তখন তেজস্বিনী। আরেকটা কথা কেউ বললে যে তার ফলও খারাপ হতে পারে সেটা বুঝতে বাকি রইল না কারো। ইতোমধ্যে তাদের হইচয়ে শ্রেণীকক্ষে শিক্ষকরাও ছুটে এলেন। সেই দলে প্রসাদও ছিল। অলকানন্দার চোখ মুখ দিয়ে বেরিয়ে আসা অগ্নিলাভা প্রসাদের বড্ড পরিচিত। নন্দন মশাই কিংবা তার ছেলের সাথে যখন আপোষ করে না অলকানন্দা, তখনই তার চোখ মুখে এমন পরিবর্তন থাকে। তবে বর্তমানে কি হলো সেটা ভেবেই তার চিত্ত চঞ্চল হচ্ছে। স্কুলের বৃদ্ধ শিক্ষক মমিনুল ইসলাম এগিয়ে এলেন। চোখে তার মোটা ফ্রেমের চশমা, কণ্ঠের গাম্ভীর্যে যেন জবাব নেই বৃদ্ধার। সেই প্রথম গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, হচ্ছেটা কি এখানে? মুখ খুলল প্রতিমা, মাস্টার মশাই, এই নন্দা আমাকে চর মেরেছে। শুধু শুধু চর মেরেছে নন্দু তোমাকে?
মমিনুল ইসলামের প্রশ্নে জবাব দিল শ্রেণীকক্ষের আরেকজন মেয়ে। হ্যাঁ মাস্টার মশাই, ও শুধুই তো মারল প্রতিমাকে, আমরা দেখলুম তো তাই। নন্দাকে দেখে আমি ভারী অবাক হচ্ছি। মেয়েটা তো আমাদের গ্রামেরই, ভালো ভেবেছিলাম, কিন্তু স্বামী মরতেই ওর কত রূপ বদল যে দেখেছি। উপস্থিত একজন শিক্ষকের কথায় অলকানন্দার উঁচু মাথায় নিচু হয়ে গেল। বাবার মতো শিক্ষক কিনা ভালো মন্দ না জেনে তাকে বিচার করে ফেলল। মমিনুল ইসলাম হাসলেন উপস্থিত শিক্ষকের কথায়। সে এখানে সকলের বড়, সেই সুবাদে সে উক্ত শিক্ষকের নাম ধরে বলল, তা বিষ্ণু, কি রূপ বদল দেখলে? মমিনুল ইসলামের প্রশ্নে কিছুটা হতভম্ব হলো বিষ্ণু নামের শিক্ষক। অবাক কণ্ঠে বলল, কেন মমিনুল দাদা, আপনি শুনেননি অলকানন্দা কি করেছে? শুনেছি ও চুল কাটতে চায়নি, রঙিন বস্ত্র পরেছে। আপনি তো জানেন বিধবাদের এসব করা অনুচিত কাজ। কেন অনুচিত? বিধবাদের কি বাঁচা নিষেধ? মমিনুল ইসলামের প্রশ্নে উত্তর খুঁজে পেলেন না বিষ্ণু। তা দেখে হাসল প্রসাদ। মমিনুল ইসলাম স্নেহের চোখে তাকালেন অলকানন্দার দিকে, অতঃপর শুধালেন, তুই ওকে কেন চর মেরেছিস নন্দু? অলকানন্দার সব ঘটনা পরপর খুলে বলল। মমিনুল ইসলাম নীরব শ্রোতা হয়ে শুনলেন সবটা। তারপর ভরাট কণ্ঠে পুরো ক্লাসের উদ্দেশ্যে বলল, নন্দু এই শ্রেণীকক্ষে পরীক্ষা দিবে, এতে কারো কোনো সমস্যা আছে? আমাদের আপত্তি আছে মাস্টার মশাই। নন্দা এখন অসহ্য, ওর সাথে একই জায়গায় বসলে আমাদের পাপ হবে। আমরা মাছ মাংস খেয়ে আসি, এতে নন্দার অসহ্য অশুদ্ধ হবে। কিসের অসহ্য? ওর স্বামী মারা গিয়েছে, সেটা তো কোনো ব্যাধি না। মাস্টার মশাই, আমাদের ধর্মমতে বিধবাদের অসহ্য মানতেই হয়, আর ওদের সাথে একসাথে ওঠা বসা করাও পাপ, অমঙ্গল। তোমাদের ধর্মমতে? তা তুমি কোন ধর্মের কথা বলছো? মানুষ হয়ে যে মানব ধর্ম ভুলে যায়, তার তো বাস্তবিক অর্থে কোনো ধর্ম থাকার কথা না। মমিনুল ইসলামের একটা কথায় জব্দ হয়ে গেল এতক্ষণ কথা কাটাকাটি করা মেয়েটা। সঠিক জবাব আর খুঁজে পেল না সে। মমিনুল ইসলাম গলা উঁচুতে তুললেন, বজ্রকণ্ঠে বললেন, কেউ যদি নন্দুর সাথে বসতে না চায় তবেও একা পরীক্ষা দেবে, তবুও পরীক্ষা দেবেই, তোমাদের কারো বসার প্রয়োজন নেই। মাস্টার মশাই, আমি বসবো ওর সাথে। কথাটা বলেই এগিয়ে এলো পুরোহিতের পুত্র দৈপায়ন, যাকে সবাই দীপু বলে ডাকে। তার দেখা দেখি রুমের বাকি ছেলেরাও গলা মেলালো। তারা জানালো তাদের কোনো অসুবিধা নেই অলকানন্দার সাথে এক রুমে বসে পরীক্ষা দিতে। মমিনুল হাসলেন। বিষ্ণু সহ এমন মন মানসিকতার বাকি শিক্ষার্থীদের দিকে তাকিয়ে বেশ প্রশংসা করেই বললেন, দেখেছো তোমার ছাত্রদের সাহস? পাপের কোনো ভয় নেই এদের, যাদের শিক্ষকরাই শিক্ষিত হতে পারলো না, অথচ তারা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। কি অদ্ভুত, তাই না? মমিনুল ইসলামের কথার তাৎপর্য বুঝতে বাকি রইল না কারো। না চাইতেও তারা মাথা নত করে ফেলল। আর কেউ কোনো কথা বলল না, সারা শব্দ করল না। তারা হয়তো বুঝে গিয়েছে এখানে আর কোনো কথা বলে লাভ নেই। প্রসাদের মুখে হাসি তখন প্রশস্ত। অলকানন্দার মন খারাপের মেঘ তখন হাওয়ায় মিলিয়ে গেল। তার বুকে ভার ভার ভাবটাও কমল। তার এতক্ষণ মনে হয়েছিল বিধবা হওয়াটা অভিশাপ, কিন্তু এখন মনে হচ্ছে বেঁচে থাকাটা বড় আশীর্বাদ। অতঃপর থেমে গেল কোলাহল। মনোহর নিজের ঘরে বসে পা দুলাচ্ছে। কৃষ্ণপ্রিয়া তখন কেবল চা বানিয়ে ঘরে এসেছে। সন্ধ্যাবেলায় মানুষটা আবার চা ছাড়া কিছু বোঝে না, হইচই করে চা না হলে। আজ একটু দেরি হয়ে গেছে অবশ্য, সেই ভয়ে বুক কাঁপে কৃষ্ণপ্রিয়ার। মনোহর পান থেকে চুন খসলেই তার গায়ে হাত তোলে। এত যন্ত্রণা দিয়ে মারে, মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায় কৃষ্ণপ্রিয়া। আজও তার ব্যতিক্রম হলো না। কৃষ্ণপ্রিয়া চায়ের পেয়ালাটা মনোহরের দিকে এগিয়ে দিতেই মনোহর গরম চা ছুঁড়ে মারে তার শরীরে। অতিরিক্ত উত্তাপে চেঁচিয়ে ওঠে কৃষ্ণপ্রিয়া। চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুর দল। কৃষ্ণার চিৎকার হয়তো শোনা গেল পুরো মহলে, অথচ ছুটে এলো না কেউ। এ ঘটনা তো আর নতুন নয়। পুরুষের হাতে নারীর দেহ পূর্বে, এটাই বোধ করি এ সমাজে স্বাভাবিক। মনোহর কন্দনরত কৃষ্ণপ্রিয়াকে জোরে লাথি মেরে ঘর ছেড়ে বেরিয়ে যায়। সেগুন কাঠের মোটা খাটটার কোনায় লেগে মেয়েটার গলাটা প্রায় কেটেই গেল। ফুপিয়ে কেঁদে ওঠে কৃষ্ণা। যে স্বামীর স্নেহতলে স্বর্গ খুঁজে পাওয়া যায় বলেছে মা, সে স্বামীর পদতলে যে নরক যন্ত্রণা, সেটা কেন বলেনি তাকে? তরঙ্গিনী প্রায় কিছুক্ষণ পরই ছুটে এলো, হন্তদন্ত কণ্ঠে বলল, কি হয়েছে কৃষ্ণা, কি হয়েছে? ও মা, ভিজে আছিস কেন? গলাটাও তো কেটে গেছে। কথাটা বলেই তরঙ্গিনী যখন কৃষ্ণকে ছুতে যাবে,
ঠিক তখনই মেয়েটা আর একটু সরে বসলো। তা দেখে ভ্রু কুঁচকালো তরঙ্গিনী। বিস্মিত কণ্ঠে বলল, ও মা, সরছিস কেন? আমাকে দেখতে দে ব্যথাটা, আমি দেখি কতটা কেটেছে। কৃষ্ণপ্রিয়ার কোমল কণ্ঠ কঠিন হয়ে এলো। সে শক্ত কণ্ঠে জবাব দিল, না, তুমি আমাকে ছুঁয়ো না। তোমার মতন মেয়ে মানুষ আমাকে ছুঁয়ে দিলে পাপ লাগবে। পাপ? তরঙ্গিনীর চোখে মুখে তুমুল বিস্ময়। কৃষ্ণা প্রায় খেকিয়ে জবাব দিল, হ্যাঁ পাপ। যে মেয়ে মানুষ পরপুরুষের বিছানায় শোয় তার ছোঁয়া তো পাপই হয়। তরঙ্গিনী প্রথমে হতভম্ব হলেও ঠিক কিছুক্ষণ পর হেসে লুটুপুটি খেল। তুমুল হাসির দাপটে তার শরীর কেঁপে কেঁপে উঠল। হাসতে হাসতে সে বলল, ও মা, তোদের ভগবানের মতো স্বামীরা আমাদের ছুঁয়ে দেয় বলেই তো আমরা খারাপ মেয়ে মানুষ হই, অথচ ওরা তোদের কাছে চির পবিত্র, আর আমরাই কিনা পাপী। সমাজ ছাড়ি, সতীত্ব ছাড়ি, চরিত্র হারাই, তার বিনিময়ে কিনা শুনতে হয় আমরা পাপী। তা আমি তোর কাছে কেন পাপী হলাম কৃষ্ণা? তুমি আমার ভাসুর ঠাকুরের সাথে শুয়েছ, সে খবর কি কারো অজানা? পরপুরুষের সাথে যে শোয় তাকে কি বলে জানো তো? বেশ্যা। হ্যাঁ, ভালোবেসেছি, বিশ্বাস করেছি বলে যদি আজ আমি বেশ্যা হই, তবে পৃথিবীতে যারা ভালোবেসেছে, বিশ্বাস করেছে, তারা সকলেই বেশ্যা। তুই সেই দলের বাহির না কৃষ্ণা, তুই তো ভুল মানুষকে ভালোবেসেছিস। কৃষ্ণপ্রিয়া তরঙ্গিনীর কথায় বিপরীতে আর কোনো কথা খুঁজে পেল না। তার মাই তো বলেছিল তরঙ্গিনীর সাথে মিশতে না, এমনকি অলকানন্দা দিদির সঙ্গেও যেন ভাব না জমায়। বিয়ের বয়স পার হওয়া মেয়ে এবং বিধবা মেয়ে দুটোই স্বামীর জন্য বিপজ্জনক, আগুনের কাছে ঘি যেমন। ও হে নারী, আমি কি আপনার এই ছোট্ট ঘরে আসতে পারি? হাস্যোজ্জ্বল পুরুষ কণ্ঠ শুনতেই অলকানন্দার ধ্যান ভাঙল। বই থেকে দৃষ্টি সরিয়ে সে দরজার পানে তাকালো। তার ঘরের দুটো হারিকেনের আলো এবং অন্দরমহলের বড় ঘরটা থেকে কিছু কৃত্রিম আলোয় ঝলমল করছে একটি হাসি মাখা পুরুষের মুখমণ্ডল, যার হাসির বিস্তৃতি ছড়িয়ে পড়েছে অলকানন্দার ঠোঁট জুড়েও। অলকানন্দা কিছুটা হাসি মুখে উত্তর দিল, আসুন। নবনীল উত্তর পেতেই আর অপেক্ষা করল না, তৎক্ষণাৎ প্রবেশ করল ঘরে। অলকানন্দার থেকে কিছুটা দূরে মেঝেতে বসলো সে। হাসি মুখটা তখনও ভীষণ মায়া মায়া দেখাচ্ছে এবং চকচক করছিল। অলকানন্দা কিছুটা অস্বস্তি হচ্ছিল, যেহেতু ছেলেটা তার স্বল্প পরিচিত, তবুও সে ঠোঁটে হাসি বজায় রাখল। নবনীল অলকানন্দার বইয়ের দিকে ইশারা করে জিজ্ঞেস করল, এটা কি বই? বাংলা। বাহ, দারুণ বই। আচ্ছা, আপনি কি জানেন আমি যে অনেক জাদুবিদ্যা জানি? নবনীলের প্রশ্নে অলকানন্দা ভ্রু কুঁচকাল, ঠোঁট উল্টে বলল, না। জানেন না? আচ্ছা চলুন, আপনাকে একটু অবাক করা যাক। কিভাবে? আপনার কোনো গোপন কথা বলে, যে কথা সহজে কেউ জানে না, অথচ আমি বলে দিতে পারবো। নবনীলের কথায় অলকানন্দার আগ্রহ বাড়ল। অবাক কণ্ঠে বলল, সেটা আবার কোন কথা? এই যে আপনি বিয়ের দুদিনের মাথায় এ বাড়ির পেছনে আম গাছ থেকে আম চুরি করে খেয়েছিলেন, সেটা। অলকানন্দা এবার গুরুতর চমকে গেল। তার এই গোপন কথাটা কারো জানার কথা না, কিন্তু এমন লজ্জাজনক গোপন কথা পরিচিত পুরুষের মুখ থেকে শুনে তার লজ্জার অন্ত রইল না। সে মাথা নিচু করে ফেলল তৎক্ষণাৎ। তা দেখে উচ্চস্বরে হেসে উঠল নবনীল। নিজের এক গাছি কোকড়া চুল আলতো টেনে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই, এ কথা কেউ জানবে না। আচ্ছা চলুন, আরেকটা গোপন কথা বলি, ধরুন ভবিতব্য। অলকানন্দা আবার কপাল কুঁচকে শুধালো, কি? আপনার আমাকে কেমন মানুষ মনে হচ্ছে? খুব মিশুক, কিন্তু একটু পর আপনি আমাকে অনেক বেশি অপছন্দ করবেন এবং আমাকে ভয় পাবেন। কথাটা সত্যি কিনা দেখবেন। অলকানন্দার এবার বুকে মোচড় দিয়ে উঠল। চোখের সামনে ভেসে উঠল মনোহরের করা আচরণগুলো। অলকানন্দা অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করে, যা দেখে হেসে লুটোপুটি খেল নবনীল। বাইরের আলতো বাতাসে প্রদীপ শিখা নিভু নিভু, ফুরিয়ে এসেছে তার আয়ু। তবু বেঁচে থাকার তীব্র ইচ্ছে যেন বিহারিণী মহলের অবহেলায় বিধবা অলকানন্দার মতো তার তেজ। অলকানন্দা সেই নিভু নিভু প্রদীপ শিখায় দৃষ্টি মেলে নবনীলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, আপনাকে কেন অপছন্দ করব বললেন না? আমাকে অপছন্দ করার অনেক কারণ আছে আপনার, তার মাঝে একটি হলো আমি আপনার প্রিয় শত্রু লক্ষ্মী দেবীর আদরের পুত্র। অলকানন্দা হয়তো
এমন কথার জন্য প্রস্তুত ছিল না। তার চোখে মুখে চমকিত ভাব পরিলক্ষিত হলো। সে বিশ্বাস করতে পারল না যে নবনীল ওই মহিলার ছেলে। অলকানন্দার হাবভাব দেখে হাসল নবনীল। ডান ভ্রু খানিক উঁচু করে বলল, কি অবাক হচ্ছেন? অলকানন্দা মাথা নাড়ল, অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ। অবাক হওয়ার কিছু নেই। আপনি হয়তো শোনেননি, লক্ষ্মী দেবীরও যে একটা পুত্র সন্তান আছে। তাছাড়া অবশ্য এ বাড়িতে আমাকে তেমন কেউ পছন্দ করে না, তাই হয়তো আলাদাভাবে কেউ আপনাকে আমার কথা বলার প্রয়োজন বোধ করেনি। আর যে পছন্দ করত সে হয়তো বলার সুযোগ পায়নি। আপনার মতো ছেলেকে অপছন্দ করার কারণ কি? কত মিশুক। সব কথা একদিনে বলে দিলে পরে তো বলার মতো কিছু থাকবে না। কিছু কথা না হয় পরের জন্য থাকুক। অলকানন্দা হালকা মিঠে আধারে নবনীলের দিকে তাকিয়ে রইল। ছেলেটাকে তার বোধগম্য হলো না যেন। লক্ষ্মী দেবীর ছেলে কিনা এত ভালো, এতটা আকাশ পাতাল তফাৎ মা ছেলের মাঝে হয়। মা আর ছেলের মাঝে মিল খুঁজে পাচ্ছেন না বুঝি? মিল থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে কোথাও? নবনীল অলকানন্দার মনের কথা ধরে ফেলেছে দেখে অলকানন্দা আরো এক ধাপ বেশি অবাক হলো। ছেলেটার মাঝে কিছু তো একটা আছে, না হয় এমনভাবে সব জেনে যায় কিভাবে? একটা অন্যরকম ব্যাপার। ওদের ভাবনার মাঝে বৈঠকখানা থেকে ডাক ভেসে এলো। কিসের একটা হইচই হচ্ছে যেন। দুজন প্রায় বিস্মিত ভঙ্গিতে ছুটে গেল বৈঠকখানায়। অন্দরমহলে বেড়েছে কোলাহল। গ্রামের মানুষ অনেকেই ভিড় করেছে এখানে। হইচই হট্টগোলে দিশেহারা বাড়ির সকলে। অলকানন্দা এগিয়ে এলো, পিছে পিছে নবনীল এলো। তাদেরকে খুব গভীর দৃষ্টিতে পরখ করল প্রসাদ। দুজনকে একসাথে দেখেই সে চোখ বাঁকালো, বিরক্ত হলো। বাইরের হইচই তখন তীব্রতর। হইচই ছাপিয়ে গ্রামের একজন মুরব্বী কণ্ঠ ভেসে এলো, নন্দন মশাই, সুদর্শন বাবা জমিদারিতে থাকার সময় তো গ্রামে এমন অনার সৃষ্টি হয়নি। যেই আপনার ছেলে মনোহর জমিদারিতে এলো তখনই গ্রামের মেয়ে বধূরা এত অনিরাপদ হয়ে গেল। কেউ জল ভরতে একা যেতে চায় না, মেয়েরা স্কুলে একা যেতে চাচ্ছে না, বাড়িতে থাকতে হচ্ছে। এ কেমন বিচার? মেয়ে মানুষের ধর্মই বাড়িতে থাকা, তাহলে সমস্যা কোথায়? নন্দন মশাইয়ের উত্তরে হইচই সমাগম থেমে গেল। বৃদ্ধ বিস্তৃত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এখানে সমস্যা খুঁজে পাচ্ছেন না? আপনার পুত্র যদি গ্রামের মেয়ে বউদের সাথে এমন অনাসৃষ্টি ব্যবহার করতে থাকে তবে তো গ্রামে টিকে থাকা মুশকিল হবে। মুশকিল হলে অন্য কোথাও চলে যাবেন, সমস্যা কোথায়? এখন কি আমার পুত্রকে আমি ঘরে বসিয়ে রাখবো? ছেলেদের ওই একটু সমস্যা থাকে, আপনারা নিজেদের বউকে সামলে রাখলেই তো হয়। ভিড়ের মাঝ থেকে একজন মধ্যবয়স্ক লোক এবার সামনে এগিয়ে গেল। চোখ মুখে তার রাগ ল্যাপটানো। সে কঠিন স্বরে বলল, আপনার ছেলে আজ আমার স্কুল যাওয়া কন্যার লগে খুব বাজে ব্যবহার করছে। মেয়েটার জামার একাংশ ছিঁড়েও ফেলছে। এত বাজে আচরণ করছে যে আমার মেয়েটা এখন ঘরে পড়ে আছে। আমার মেয়ের আর বিয়ে হবে? এই কলঙ্ক কিভাবে মুছবো আমি? মেয়ে মানুষ দ্বারা তো স্কুলে পাঠানোর প্রয়োজনই বা কি? তোমাদের আদিক্ষেতা দেখলে আমার গা জ্বলে যায়। এতক্ষণ শুভ্র রাঙা পর্দার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনেছে অলকানন্দা। বাড়ির বাকি মহিলারা সেখানে উপস্থিত ছিল। অলকানন্দা ঘুরে কৃষ্ণপ্রিয়ার দিকে তাকালো। মেয়েটার চোখ মুখ শুকনো, মাথা নত যেন স্বামীর সকল পাপের দায়ভার তার। ছোট বউ, তুমি কি বলবে তোমার স্বামীর এমন কীর্তির কথায়? কৃষ্ণপ্রিয়া ঘাড় উঠিয়ে তাকালো অলকানন্দার পানে, কিন্তু সে জবাব দেওয়ার আগেই জবাব দিল লক্ষ্মী দেবী। ও কি বলবে? হ্যাঁ, ও কি বলবে? মেয়ে ছেলেদের সব ব্যাপারে কথা বলা সাজে না। তাহলে আপনি কেন এ ব্যাপারে কথা বলতে আসছেন? অন্যকে যেটা বলেন নিজে সেটা মানতে পারেন না? অলকানন্দার জবাবের বিপরীতে ধমকে উঠল লক্ষ্মী দেবী। বউ, বড় বউ ঠিকই বলে দিদি। আমার ছেলেটার এমন অবনতি সত্যি লজ্জার কারণ। এমন ছেলে বুঝি গর্ভে ধরেছিলাম? এর চেয়ে সন্তান ছাড়া থাকতাম তাও বোধহয় সম্মানের ছিল। মা, অমন কথা বলবেন না। কৃষ্ণপ্রিয়ার কথার বিপরীতে হাসল অলকানন্দা। অতঃপর মেয়েটার থুতনি কিছুটা উপরে উঠিয়ে বলল, যে স্বামীর জন্য সারা জীবন মাথা নিচু করে চলতে হয় তার প্রতি এত মায়া তোমার? ভালোবাসা ভালো, সেটা অন্ধ ভালোবাসা হলে পরিহার করতে হবে। তুমি কি বুঝবে বর্দি স্বামীর মর্ম? বিয়ের 1 মাসেই তো সাদা শাড়ি পরেছ। কৃষ্ণপ্রিয়ার কথায় দাম্ভিকতার ছাপ। মেয়েটার এমন উত্তরে হতবম্ব অলকানন্দা। এমনভাবে মেয়েটা যে কথা বলবে সে খুনাক্ষরেও টের পায়নি, তাই উত্তর দেওয়ার ভাষা সে প্রায় হারিয়ে বোকা চোখে তাকিয়ে রইল।
কিন্তু ততদিনে অলকানন্দার লড়াইয়ে হয়তো নিবিড়ভাবে যোগ দিয়েছে অনেকে, যার ফলস্বরূপ তরঙ্গিনী জবাব দিল, তোর লাল শাড়িতে এত গর্ব কৃষ্ণা, অমন শাড়ি পরে কি লাভ যদি সম্মানই না থাকে? তোর লাল শাড়ি তো কোনো কিছুই করতে পারলো না, না তোর মাথা উঁচু রাখতে পারলো, আর না তোর শরীরে থাকা মারের চিহ্ন লুকাতে পারলো। তবে এত বড় বড় কথা কিসের? এর চেয়ে অলকানন্দার ঢের সম্মানে আছে, তার সাদা শাড়িতে তার সম্মান আছে। অলকানন্দা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো তরঙ্গিনীর পানে। মেয়েটাকে বুঝতে পারা দায়, কখন কি বলবে ধারণা করা অসম্ভব। এর মাঝে বিচার কার্যে হাহাকার শোনা গেল। মেয়েটার বাবা কেঁদে কেটে লুটিয়ে পড়ল নন্দন মশাইয়ের পায়ের কাছে, দুহাত জোর করে বললেন, আপনি এর একটা বিহিত করুন নন্দন মশাই, আমাদের যে আপনি ছাড়া কেউ নেই। আপনি বিচার না করলে আমরা কার কাছে যাব? আমার মেয়েটার ভবিষ্যৎ কি? লোকটার প্রশ্নে গম্ভীর দেখালো নন্দন মশাইকে। সবাই তার উত্তরের অপেক্ষায় রইল। সবার অপেক্ষায় ছুটি দিয়ে অতঃপর নন্দন মশাই বলল, ঠিক আছে, তোমার মেয়ের ক্ষতিপূরণ দিয়ে দেব। কি চাই বলো, জমি জমা না টাকা করি? অলকানন্দা হতভম্ব চোখে চাইল তার খুড় শ্বশুরের দিকে। লোকটা কি আদৌ মানুষ? সে নিজেকে আর দমিয়ে রাখতে পারল না, না পেরে পর্দা থেকে বেরিয়ে এলো। কণ্ঠ উঁচু করে বলল, জমি দিয়ে কলঙ্ক ঢাকবেন? তা কোন জমির এত ক্ষমতা যে নারীর কলঙ্কের দাগ মুছে? আমিও দেখতে চাই সেই জমি। উপস্থিত সকলে বিস্তৃত নয়নজোড়া মেলে তাকিয়ে রইল সাদা শাড়িতে আচ্ছাদিত একটি পবিত্র কিশোরীর পানে, যার চক্ষু কথা বলছে যুগ বদলে, যার অস্তিত্ব রচিত করতে চাইছে ইতিহাস। কিন্তু আদৌ এমন একটা পিছিয়ে পড়া সমাজ মানবে নারীর আধিপত্য? দূর থেকে বিজয়ের হাসি হাসছে নবনীল। নারী শক্তিকে মূলত সামান্য ভেবে যে সমাজ ভুল করছে, তাদের হয়তো এখন সেই নারীর ক্ষমতাতেই চলতে হবে। অলকানন্দার এই কর্তৃত্ব পুরুষ সমাজের কাছে আশীর্বাদ স্বরূপ মনে হবে, নাকি তাদের দম্ভ মেয়েটাকে আরও নিচে নামাবে? বিচারের আসনখানায় নতুন মুখ দেখে গ্রামবাসীরা হয়তো অমান্য করবে ভেবেছিল সকলে, কিন্তু সকলের ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে গ্রামবাসীরা অলকানন্দার কাছে হাত জোড় করল। অসহায় সে বাবা অসহায় কণ্ঠে বলল, তাহলে তুমি আমার মায়ের বিচার করবা বউ? অলকানন্দা এগিয়ে গেল, মাথা তার উঁচু, পাহাড়ের মতো উঁচু ব্যক্তিত্ব নিয়ে বলল, অবশ্যই। নন্দন মশাই যে বড্ড অপছন্দ করলেন অলকানন্দার এই কাজটা, সেটা তার চোখ মুখ দেখেই বোঝা গেল। সে বেশ বিশ্রী রকমে ধমকে উঠলেন, বাড়ির মেয়ে মানুষ হয়ে এখানে কেন এসেছো তুমি? আবার বলছো বিচার করবে? ধ্যান জ্ঞান কি সব লোপ পেয়েছে তোমার? যাও এখনই ভেতরে। আমি ভেতরে যাব না কাকাবাবু, আগে মেয়েটার সুষ্ঠু বিচার করুন আপনি। তুমি ভেতরে না গেলে খারাপ হবে বউ। বেধবা মেয়ে মানুষের সব ব্যাপারে বাড়াবাড়ি তো মোটেও ভালো লাগছে না। আপনি বিচার করুন কাকাবাবু, আমি এখানেই থাকব। নন্দন মশাই উত্তেজিত হলেন। যেই না তেড়ে আসতে নিবেন, তখনই পর্দার আড়াল থেকে ভেসে এলো সুরবালার গম্ভীর কণ্ঠ, খবরদার ঠাকুরপো, ভুলেও আমার বৌমার দিকে এগুবে না। এখন আমার ছেলে বেঁচে নেই। আমার ছেলের অবর্তমানে আমার বৌমাকে আমি তার জায়গায় বসালাম, তুমি ভুলেও কিছু করবে না। নন্দন মশাই সুরবালার শীতল হুমকিতে বোধহয় কিছুটা দমে গেলেন। বিস্তৃত নয়নজোড়া মেলে বললেন, তাই বলে মেয়ে মানুষ, তাও আবার বেধবা, সে নাকি বসবে বিচারালয়ে? আপনি বৌঠান ভেবে বলছেন তো? সঠিক বিচারের জন্য বিচারালয়ে যাকেই মানাবে তাকেই আমি বসাবো। আমার পুত্র এই গ্রামকে যেভাবে আগলে রেখেছিল, সেভাবে যে আগলে রাখতে পারবে সেই বসবে আসনে, হোক সেটা আমার পুত্র বধূ কিংবা অন্য কেউ। নন্দন মশাই আর কথা বললেন না। অলকানন্দ কণ্ঠ কোমল করল, ধীর কণ্ঠে তার সামনে দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্ক লোকটাকে জিজ্ঞেস করলো, আপনার মেয়ে কোথায় এখন? বাড়িতেই আছে মা। যদি মেয়েটার কোনো গতি করতে না পারি, তবে তাকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। দোষ তো সে করেনি, তবে তাকে কেন ভাসাবেন? দোষ যে করেছে, ভাসতে হলে তাকে ভাসাবেন। বউ, আমি কথা বলছি কাকাবাবু, আমার বিচার কার্যে অন্য কোনো বাধা আমি মানব না। নন্দন মশাই হতবম্ব চোখে কেবল তাকিয়ে দেখল অলকানন্দাকে। দুদিন আগেও মেয়েটার চোখ মুখে ছিল অসহায়ত্ব, আজ কোথায় সব? নন্দন মশাইয়ের ভাবনার মাঝে অলকানন্দা দৃঢ় কণ্ঠে বলল, ঠাকুরপো, ঠাকুরপো, কোথায় তুমি?
নিশ্চয় বাড়িতে আছো। দ্রুত নিচে নেমে আসবে, না হয় তোমার কপালে দুর্গতি আছে। ঠাকুরপো। জনসমুদ্রের ঢেউ নিশ্চুপ। অলকানন্দার চোখ মুখে একটা দারুণ সাহসিকতার রেখা ভেসে বেড়াচ্ছে। এই পুরুষের বিচার করতে পারবে ভেবেই তার নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। এই যুগে এসে পুরুষদের বিচার হবে কথাটা কল্পনাতেও কেউ ভাবেনি, অথচ আজ অলকানন্দা সেটা সত্যি করার জন্য মরিয়া প্রায়। মনোহরের কোনো সারা শব্দ না পেয়ে অলকানন্দা পর্দার দিকে দৃষ্টি দিল। সেখানে দাঁড়িয়ে আছে অন্দরমহলের সকল মহিলাবৃন্দ। সেখানে তাকিয়েই ভরাট কণ্ঠে সে ডাক দিল নিজের যাকে। ছোট বউ। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা কৃষ্ণপ্রিয়ার তখন বুক কাঁপছে। নিজের নামটা শুনতেই তার আত্মার পানি শুকিয়ে গেল। কোনো মতে বলল, বলো বর্দি। এক্ষুনি তোমার পবিত্র স্বামীকে এখানে নিয়ে আসো, আর আমি যদি আনতে যাই তবে কিন্তু খারাপ হবে। অলকানন্দার সতর্কবার্তায় কপাল কুঁচকে ফেলল লক্ষ্মী দেবী। মুখ ঝামটি দিয়ে সুরবালার উদ্দেশ্যে বলল, তোর বউ বড্ড বাড়াবাড়ি করছে। শোন, বেধবা মানুষকে এত মাথায় চড়িয়ে ফেলিস না। পুরুষ মানুষের আগে মেয়ে মানুষ পা বাড়ালে তাকে বাজারি মেয়ে মানুষ বলে, জানিস তো। দিদি মুখ সামলে কথা বলুন। তাদের বাগবিতণ্ডার মাঝে অলকানন্দার কণ্ঠ ভেসে এলো, ছোট বউ এসেছে ঠাকুরপো। কৃষ্ণপ্রিয়া অসহায় চোখে তাকালো একবার। যেই পা বাড়াতে নিল নিজের স্বামীকে ডাকার জন্য, তখনই দেখল মনোহর বৈঠকখানায় উপস্থিত হয়েছে। মনোহরকে দেখে শীতল জনমানব হইচই উঠল। একটা গমগমে ভাব সেখানে অনুভব হলো। অলকানন্দা গভীর কণ্ঠে বলল, আপনারা থামুন, আমি কথা বলছি। অলকানন্দার কথায় থেমে গেল সব। 16 বর্ষীয়া যেই মেয়েটা বিধবা হয়ে গিয়েছে বলে ঠাঁই হয়েছিল নোংরা স্বেচ্ছেতে একটা ঘরে, আজ সেই মেয়ে আসন পেয়েছে বিচারালয়ে। এটাই বোধহয় ভাগ্যের খেলা। যেই মেয়েটাকে সকল মানুষ ভাবতেই ভুলে গিয়েছিল, আজ তার বাক্যে স্থির জনমানবের শোরগোল। অলকানন্দা মনোহরের দিকে এগিয়ে গেল। শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কি করেছো তার মেয়ের সাথে ঠাকুরপো? তুমি কি করেছো তার মেয়ের সাথে ঠাকুরপো? মনোহরের চোখ মুখ দিয়ে যেন ঝরে পড়ছে ক্রোধানল। সে নিরুত্তর। কিসের যেন একটা অহংকার তার ভেতর। অলকানন্দা আবারও প্রশ্ন ছুড়ল, তুমি কি করেছো তার সাথে? কিছুই না। মনোহর উত্তর দিতে দেরি, কিন্তু তার গালে সপের চর পড়তে দেরি হলো না। পুরো বিচার কার্য থমকে দিয়ে অলকানন্দা কাজটা করে বসল। মনোহর হিংস্র বাঘের ন্যায় খেপে উঠল। তেরে গিয়ে কেবল বলল, বউ ঠাকুরন আপনাকে। দ্বিতীয় চরটা পড়তেও সময় নিল না। সকলে প্রায় হতভম্ব। অলকানন্দা দাঁত কিরমির করে শীতল কণ্ঠে বলল, কি করেছো জানতে চেয়েছি, এত বিলম্ব করছো কেন? মনোহর তার বাবার দিকে তাকালো। নন্দন মশাই মাথা নত করা অবস্থায় দাঁড়িয়ে আছে। বাবাকে নিশ্চুপ থাকতে দেখেই মনোহরের রুদ্রমূর্তি থিতিয়ে গেল। গাঢ় কণ্ঠে বলল, তাকে স্কুল যাওয়ার পথে তুলে এনে আমার বাগান বাড়িতে রেখেছি। কেবল একবেলায় ছিলাম তার সাথে, বেশি না। মনোহর কথাটা এমনভাবে বলল যেন একবেলাতে তেমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। অলকানন্দের ঘৃণায় শরীর শিউরে উঠল। উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলল, এবার বিচার করবেন আপনারা। বলুন, ওর কি বিচার করবেন? অলকানন্দার আশকারা পেয়ে সবাই যেন সাহসী হয়ে উঠল। কেউ বলল ব্যত্রাঘাত করতে, কেউ বলল চাবুক দিয়ে ক্ষত বিক্ষত করতে তার শরীর, কেউ বলল তার সম্পদের কিছু লিখে দেওয়া হোক মেটার নামে। এক একজনের এক এক মন্তব্যে এবার দিশেহারা হলো নন্দন মশাই সহ তার পুত্র পুত্রবধূ সকলে। কেবল ভাবলেশহীন দেখা গেল 3 জনকে, অলকানন্দা, সুরবালা এবং নবনীলকে। প্রসাদের কপালেও তখন চিন্তার গাঢ় ভাঁজ। কি দরকার ছিল মেয়েটাকে এসবে আসার? জনসমাগমকে থামালো অলকানন্দা। ভুক্তভোগী কন্যার পিতাকে প্রশ্ন করল সে, আপনি কি চান? লোকটা জবাব দেওয়ার আগে আরেক বৃদ্ধ ব্যক্তি উত্তর দিল, মনোহর রায়কে বিয়ে করতে হবে। একমাত্র মেয়েটার বিয়েই মেয়েটার কলঙ্ক মুছতে পারবে। আর না হয় তাকে তত টাকা করে দিতে হবে যত টাকা করে থাকলে কলঙ্ক ঢাকা যায়। এবার আপনার উপর সব ভার। অলকানন্দার মুখ গম্ভীর। গম্ভীর কণ্ঠে ডাক দিল কৃষ্ণপ্রিয়াকে, ছোট বউ, তুমি কি চাও? কৃষ্ণপ্রিয়ার অবস্থা তখন করুণ। অলকানন্দার ওপর তার রাজ্যসম রাগ জমা হলো, আর চোখে জমল অশ্রুস্রোত। তবুও কোনো মতে উচ্চারণ করল, আমার ঘর ভাঙার এত প্রয়োজন তোমার বর্দি?
অলকানন্দা হাসল। কৃষ্ণপ্রিয়া মেয়েটা কোনো বিচার করার ক্ষমতা হারিয়েছে, হারানোটাই স্বাভাবিক। দীর্ঘদিন যাবৎ পুরুষের পদতলে এই সমাজ শাসিত হয়েছে। সেই সমাজে পুরুষকে শোষণ করা হবে সেটা কেউ মানতে পারবে না, সেটাই স্বাভাবিক। অলকানন্দা আবার ধীর কণ্ঠে বাক্য ছুড়ল। তোমার ঘর বেঁধেছ ভুল মানুষের সঙ্গে, এবার দোষ কার, আমার না তোমার? কৃষ্ণপ্রিয়া সে আর কোনো কথার উত্তর দিল না, বরং স্থির কণ্ঠে বলল, আমি সতীন আনতে রাজি, তবু আমার স্বামী যেন অক্ষত থাকে। তোর কথায় সব হবে? আমি এই ছোট লোকের মেয়েকে বিয়ে করব? কখনোই না। ওদের বংশ কত নীচ জানিস? তোর স্বামী কি করবে সেটা তুই বলবি? আজ তো তোকে। মনোহর যখন অন্দরমহলের দিকে তেড়ে যেতে নিল, তখন তাকে থামিয়ে দিল অলকানন্দা। তাচ্ছিল্য করে বলল, ছোট বংশের মেয়ের শরীরে কালি লেপতে তো ভালোই পারলে, এখন বিয়ে করতে দোষ? সাবধান ঠাকুরপো। নিজের কথা শেষ করে সে মধ্যবয়স্ক লোকটার দিকে তাকালো, কোমল কণ্ঠে বলল, আপনি কি চান বলুন, তেমনই হবে। এই একটা অমানুষের সাথে বিয়ে দিলে যদি আপনি আপনার মেয়ের অন্যায়ের বিচার পান, তবে তাই হবে। অলকানন্দার কথায় কিছু ইঙ্গিত ছিল, যা হয়তো বুঝতে পারল অসহায় বাবা। তাই তো কেমন কঠিন স্বরে বলল, বিয়ে দিলেই অন্যায়ের বিচার হবে? বিয়ের পর মেয়েটার সাথে তো আরো অন্যায় হতে পারে। আমি কখনোই এমন পুরুষের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আমি চাই ওকে কমপক্ষে 500 ব্যত্রাঘাত করা হোক, ক্ষত বিক্ষত করা হোক ওর শরীর, যেন আর কেউ এমন করতে না পারে। লোকটির এহেন কথায় কেঁপে উঠল সবাই। কেউ কেউ বলল এর চেয়ে বিয়ে দেওয়া ভালো হবে, কিন্তু শুনল না লোকটা কারো কথা। অলকানন্দার ঠোঁটে ঝুলছে বাঁকা হাসি। সে বজ্রকণ্ঠে ডাক দিল বাড়ির রক্ষাকারী কর্মচারীদের, আদেশ করল 500 ব্যত্রাঘাত, তাও রাস্তায় বেঁধে লোক সমাগমের মাঝে। মনোহর ভয় পেল এবার। নন্দন মশাই ছেলের হয়ে কথা বলতে চেয়েও পারল না। অলকানন্দার তেজের কাছে তুচ্ছ সব। ছুটে এলো কৃষ্ণপ্রিয়া, অলকানন্দার পা জড়িয়ে ধরে ভিক্ষা চাইল স্বামীকে। অলকানন্দা ভিক্ষা দিল না, বরং তাচ্ছিল্য স্বরে বলল, এখন তোমার লাল শাড়ির গর্ব কই ছোট বউ? এই আঁচল দিয়ে ঢাকো স্বামীর দাগ। তোমার শরীরের প্রতিটা দাগ আজ তার শরীরে পড়বে। কি দিয়ে ঢাকবে সে লজ্জা? মুহূর্তেই এমন চোখ ধাঁধানো বিচারে খবর ছড়িয়ে পড়ল গ্রাম জুড়ে। নবনীল মুগ্ধ কণ্ঠে বলল, নারী নয় সে ছাই চাপা আগুন, ছুটে এলেই পূর্বে। গাঢ় সন্ধ্যা প্রকৃতির বক্ষ জুড়ে। বিহারিণী মহলের অন্দরমহলে আজ সকলের মাঝে লুকোচুরি ফিসফাস। বাড়ির গৃহ কর্মচারীরা একজন আরেকজনকে ফিসফিস করে কি যেন বলে। অলকানন্দাকে ইশারা করে সে কথা বলে, কিন্তু যেই অলকানন্দাকে দেখে তখনই ভয়ে চুপচাপ হয়ে যায়, কথা বলে না। লুকোচুরি কথাবার্তা থেমে যায়। অলকানন্দা ব্যাপারটা খেয়াল করেও যেন করছে না। গৃহ কর্মচারীদের এমন আচরণ করাটা তার কাছে অস্বাভাবিক লাগছে না। এতদিনের প্রচলিত প্রথা থেকে বের হতে একটু তো সময় লাগবেই সকলের। রান্নাঘরে একবার কৃষ্ণপ্রিয়াকে ছুটে আসতে দেখা যাচ্ছে, আবার ছুটে নিজের ঘরে চলে যাচ্ছে। সাথে তার কাকি শাশুড়ি ছুটাছুটি দেখা গেল। লক্ষ্মী দেবীও আজ মনোহরদের ঘরে। একটু পরপর তার হাঁক শোনা যাচ্ছে। অলকানন্দাকে ছলে বলে অভিশাপ দিচ্ছে, অতঃপর আবার চুপ হয়ে যাচ্ছে, হয়তো গোপন ভয়ে। মেয়েটা যা কিছু করতে পারে। এই মেয়েকে বেশি রাগালে যে কপালে দুর্গতি আছে সে কথা কারো বুঝতে বাকি নেই। মনোহরের আর্তনাদ থেমে থেমে ভেসে আসছে। ব্যত্রাঘাতে তার শরীর ক্ষত বিক্ষত। আজকের মতো এত নিষ্ঠুর বিচার কার্য হয়তো এই গ্রামের মানুষ আগে কখনো দেখেনি। তবে সঠিক বিচার পেয়ে গ্রামবাসীদের মনে তৃপ্তির ছোঁয়া। যাক, যে বিচার আপন পর ভেদাভেদ নেই, সেই বিচারের চেয়ে উত্তম বিচার আর নেই। আর এমন বিচার পেয়ে গ্রামবাসীর উৎসব মুখর পরিবেশে নিমজ্জিত। অথচ আজ অন্দরমহলে কেবল শুনশান নীরবতা আর থেমে থেমে আর্তনাদ। পুরো 500 বেত্রাঘাত দেওয়ার আগেই মনোহর প্রায় আধমরা হয়ে গেছে। তাই তার বিচার কার্য সেখানেই থামানো হয়েছে। আর বিস্ময়কর একটি ব্যাপার হলো, প্রথম 50টা বেত্রাঘাত করেছে ভুক্তভোগী সেই কন্যা, যে সারাদিন লজ্জায় ঘর ছেড়ে বের হয়নি। সে কেমন দীপ্তিময় একটা উজ্জ্বলতা নিয়ে ভরা সভায় উপস্থিত হয়েছে। মনের প্রতিটি ক্ষোভ মিটিয়ে সে ইচ্ছে মতো বেত্রাঘাত করেছে। আর অলকানন্দা সবটা সময় দাঁড়িয়ে এই বিচার কার্য সম্পাদিত হতে দেখেছে। গ্রামের এমন কোনো মানুষ নেই যে আসেনি। ছেলে মেয়ে নারী পুরুষ শিশু সকলেই ছুটে এসেছে বিচার দেখতে।
অবশেষে কৃষ্ণপ্রিয়া মাটিতে গড়াগড়ি করে স্বামীর প্রাণ ভিক্ষা চাওয়ার পর স্থগিত হলো সেই বিচার। অলকানন্দা অন্দরমহলের আরাম কেদারায় বসে আছে। মনোহরকে দেখতে ডাক্তার বুদ্ধি সবই এলো। অলকানন্দা এক্ষেত্রে কোনো নিষেধ করেনি, বরং সবচেয়ে ভালো চিকিৎসক আনার ব্যবস্থাই করেছে সে। বিচার কার্যের সময় সে ছিল বিচারক, কারো আত্মীয় নয়, কোনো আপন মানুষ নয়, কিন্তু অন্দরমহলে সে অবশ্যই এ বাড়ির বউ, মনোহরের বউঠান, কৃষ্ণপ্রিয়ার যা, আর এ বাড়ির পরম কাছের মানুষ। এখানে সে বিচারক নয়। অলকানন্দার মুখোমুখি কেদারায় বসল প্রসাদ। বাড়ির সকলে যখন মনোহরকে নিয়ে ব্যস্ত, তখন প্রসাদের নেই কোনো হিলদোল। সে বরং আয়েশ করেই বসল কেদারায়। বেশ প্রশংসা করে বলল, বাহ, আজ কি রূপ দেখলাম আপনার অলকানন্দা। এমন তেজস্বী রূপও লুকিয়েছিল এই ছোট্ট একটা মেয়ের ভেতর। অলকানন্দা কথা বলল না, তবে ক্ষীণ একটি হাসির রেখা টানল নিজের ঠোঁটে। প্রসাদ আবারও বলল, কিন্তু আপনার কি এমন ঝামেলায় যাওয়া উচিত ছিল যদি কোনো ক্ষতি হয়? প্রসাদ, তোমার মতন মানুষ এমন ভীতিকর পরিবেশ সৃষ্টি করলে চলবে বলো তো? প্রতিটি মেয়ে প্রয়োজনে ধ্বংসকারী রূপ ধারণ করতে পারে, কেবল তার প্রয়োজন একটু আস্থা। যে নারী সৃষ্টি করতে পারে সে নারী ধ্বংস আনতে পারে, তা সকলে অবগত হওয়া উচিত ছিল। কিন্তু তোমার এমন সংশয়ের বান ছুঁলে নারীর তেজস্বী রূপ কি আর দেখতে পাবে বলো? নবনীলের প্রশ্নে প্রসাদের দীর্ঘ হাসির রেখাটা কিছুটা থেতিয়ে এলো। কিছুটা আমতা আমতা করে বলল, যতই হোক, অলকানন্দ তো একা। অলকানন্দা একা? কোথায় একা? অলকানন্দার সাথে তো তার ছাইচাপা আত্মবিশ্বাস আছে। উনি তো একা নয়। প্রসাদ হাসল। তার হাতের মোটা মেটে হলদেটে রঙের খোলা বইটা বন্ধ করলো। বাঁকা হেসে বলল, নবনীল, শহরের সাথে গ্রাম গুলিয়ে ফেলো না। শহর থেকে দু একটা নারী প্রতিবাদী চরিত্র দেখো। তোমার মুখে এমন কাব্য আসাই স্বাভাবিক, কিন্তু শহরের তুলনায় গ্রাম কতটা পিছিয়ে আছে তোমার ধারণাও নেই। যে গ্রামে একটা মেয়ে বিধবা বলে আরেকটা মেয়ে তার পাশে বসে পরীক্ষা দিতে চায় না, সেই গ্রামেই বৈধব্য নামক মন গড়া রোগ নিয়ে একটা মেয়ে শাসন কার্য পরিচালনা করতে পারবে এত সহজে? সব কি এত সোজা নবনীল? তোমার দুনিয়া দেখার দৃষ্টি এখনো অভিজ্ঞ নয়, আর তুমিও বোধহয় নারীর প্রতিবাদী চরিত্র আর শাসন কার্য নিয়ে স্বস্তিতে নেই কিংবা অভ্যস্ত নও। নবনীলের ঠেস মারা কথাটা প্রসাদের বোধগম্য হলো অবশ্যই। অলকানন্দা চুপ করে দুজনের কথা কাটাকাটি দেখছিল, বেশ উপভোগও করছিল। তাদের মাঝে যে আড়ালে সাপে নেউলে একটা সম্পর্ক আছে তা আর বুঝতে বাকি রইল না অলকানন্দার। কিন্তু সেই কথা কাটাকাটির দৃশ্য আর বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই বাইরের পাহারাদার ছুটে এলো। মাথা নত করে অলকানন্দার উদ্দেশ্য করে বলল, আসবো বউ ঠাকুরাইন। অলকানন্দা ঘাড় ঘুরিয়ে চাইল পাহারাদারের দিকে। লোকটার মাথা নত করা। একদিন এই পাহারাদারি বলেছিল এ বাড়ির বউয়ের ভীমরতি হয়েছে, যার জন্য স্বামী মারা যাওয়ার পরেও সে চুল কাটতে চায়নি, সাদা শাড়ি পরতে চায়নি। অথচ আজ তার চোখে অলকানন্দার জন্য সম্মান। আসলে কেউ কাউকে এমনি অধিকার দেয় না, সেটা অর্জন করতে হয়, আর না হলে ছিনিয়ে নিতে হয়। নিজের জায়গায় নিজেকেই গড়তে হয়। অলকানন্দার ধ্যানের মাঝেই প্রসাদ উত্তর দিল, আসো। কিন্তু প্রহরী আগের জায়গায় নিশ্চল দাঁড়িয়ে রইল, যেন এখান থেকে নড়ে চড়ে গেলেই খারাপ কিছু হবে। অলকানন্দা বুঝল সে অনুমতি না দিলে এখন এই গ্রামের একটা কাজও হবে না, তাই ক্ষীণস্বরে অনুমতি দিল, আসুন। প্রহরী এবার ভেতরে এলো। মিটমিট করে হাসল নবনীল। প্রসাদের দিকে তাকিয়ে ঠাট্টা করে বলল, অলকানন্দা কিন্তু নিজের জায়গায় পেয়ে গেছে। তুমি ঘর জামাই, তোমার জায়গা হেলা ফেলাতেই থাকবে। প্রসাদ বিরক্ত চোখে চাইল, কিন্তু কিছু বলল না। তন্মধ্যেই প্রহরী ভেতরে এসে বিনীত স্বরে বলল, আপনার সাথে কয়েকজন দেখা করতে এসেছে, তাদের কি ভেতরে আসতে বলবো এখন? অলকানন্দা ভ্রু কুঁচকাল। তার সাথে দেখা করার মতন মানুষ বর্তমানে নেই। যদিও কোনো কিছুর বিচারের জন্য আসে, তবুও এখন তো আসার কথা নয়। মাত্র বিরাট একটা বিচার তারা নিজের চোখে দেখল। এটা হজম করতে অন্তত কয়েকদিন তো সময় লাগবেই। অলকানন্দা ধ্যানে মগ্ন হয়ে প্রশ্ন করল, তারা কারা? একজন আপনার পিতা, আর একটা হলো সাহেবের গাড়ি। ইংরেজ সাহেব এসেছে নিজে আপনার সাথে দেখা করতে। অলকানন্দা সহ উপস্থিত সকলেই অবাক হলো। নবনীল বিস্তৃত কণ্ঠে বলল, এই সন্ধ্যাবেলা সাহেব এসেছে কেন?
উনি বলেছেন বউ ঠাকুরানের সাথে দেখা করবে। অলকানন্দা নিজেকে ধাতস্থ করল। মূলত সে নিজেকে যতটা সাহসী দাবি করে ততটা সাহসী হয়তো সে হয়ে ওঠেনি আদতে। বুক তার কাঁপছে। কম্পনরত কণ্ঠে বলল, সাহেবদের ভেতরে আসতে বলুন এবং তার সাথে বাকি অন্যান্য মানুষদের বাহিরে ঘরে বসান। অলকানন্দার অনুমতি পেয়ে প্রহরী চলে যেতে নিলেই প্রসাদ দাঁড়ালো। অবাক কণ্ঠে বলল, আর আপনার বাবা? বাবাকে আসতে হবে না। এতদিন একটা খোঁজ নেয়নি তার মেয়ে বেঁচে আছে কিনা মরে গেছে। আজ আবার প্রাচুর্যের কথা শুনে মনে পড়ল আমি বেঁচে আছি। এই বাবার দরকার নেই এখানে আসা। অলকানন্দার শক্ত জবাবে চুপ হয়ে গেল প্রসাদ। নবনীলের মুখে তখন রাজ্য জয়ের হাসি। অলকানন্দার তেজ সে জাগ্রত করতে সক্ষম। প্রহরী যেতেই অলকানন্দা বিরাট ঘোমটা টানল। ঢেকে গেল তার চাঁদের মতো মুখখানা। মিনিট পেরোতেই গাড়ির শব্দ স্পষ্ট হলো এবং কয়েক সেকেন্ড পেরোতেই অলকানন্দার বৈঠকখানায় দেখা গেল ধবধবে সাদা চামড়ার একজন পুরুষকে। অলকানন্দা আড়ষ্ট হলো। ধবধবে সেই বিদেশি পুরুষ এসেই ঝলমলে হাসি দিয়ে বলল, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আম অ্যালেন। ভালো আছেন আপনি? সাহেবের এমন বাংলা উচ্চারণ শুনে কপাল কুঁচকালো সে। হাত জোর করে বলল, নমস্কার, ভালো আছি আমি। আপনি ভালো আছেন? বসুন এখানে। সাহেব বাক্য ব্যয় না করেই বসে পড়ল। ততক্ষণে পর্দার আড়ালে এসে উপস্থিত হলো বাড়ির সকল মহিলাবৃন্দ। নন্দন মশাইও সাহেব আসার খবর শুনে হন্তদন্ত হয়ে এলেন। আহ্লাদে গদগদ করে বললেন, সাহেব এসেছে, আমায় ডাকলে না কেন? আর বৌমা, তুমি এখানে কি করছো? যাও ভেতরে। পরপুরুষের সামনে কিভাবে দাঁড়িয়ে আছো লজ্জা ছাড়া? আমি আপনার সাথে নয়, ওনার সাথে দেখা করতে এসেছি। আপনি বরং ভেতরে চলে যান। নন্দন মশাই বিস্মৃত হলো সাহেবের কথায়। আমতা আমতা করে বলল, ওর সাথে কিসের কথা? কথা সম্পূর্ণ হওয়ার আগেই সাহেব উঠে দাঁড়ালো। অলকানন্দার কাছে এসে হাতের বিরাট ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বললেন, আপনার কথা আজকে সকলের মুখে শুনিয়ে আমি অবাক হইয়া ছুটিয়া আসিয়াছি। আপনার এমন সাহসিকতাকে ফুল দিয়া প্রশংসা করিতেছি। আপনি এটা গ্রহণ করুন। অলকানন্দা অস্বস্তি হলো। ঘরে সাহেবের থেকে ফুল নিতে গিয়ে তার ঘোমটা নড়ে চড়ে এলো। তার নিষ্পাপ পবিত্র মুখখানা দেখে মুগ্ধ হলো ভিনদেশি পুরুষ। বিমোহিত কণ্ঠে বলল, ইউ আর সাচ আ বিউটিফুল লেডি। আই এম ইমপ্রেসড। বঙ্গ নারীর যেন অঙ্গে শোভা ধরিতেছে না।